বিভক্ত হওয়ার পরে তিনি পাক আর্মিতে যোগদান করেছিলেন। ওসমানী কোয়ার্টার স্টাফ কলেজ থেকে 1947 সালে সামরিক বিভাগের উচ্চতর পিএসসি ডিগ্রি লাভ করেন। 1956 সালের মে মাসে মিলিটারি অপারেশনের ডেপুটি ডাইরেক্টর পদ লাভ করেন। তার কিছুদিন পর লেফটেন্যান্ট কর্নেল পদ এবং 1957 সালে কর্নেল পদে উন্নীত হন। ওসমানী বিভিন্ন আন্তর্জাতিক সামরিক পরিকল্পনা বৈঠকে বিদেশে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেন। 1961 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র মনোনীত হন এবং পাকিস্তানের পররাষ্ট্র নীতির পূর্ণ বিবেচনা এবং তৎসংশ্লিষ্ট সিদ্ধান্তের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1964 সালের আধুনিক যুদ্ধবিদ্যা সম্পর্কে ধারণা লাভের জন্য যুক্তরাষ্ট্র সফর করেন এবং 1965 সালে পাক ভারত যুদ্ধে তিনি ডেপুটি ডাইরেক্টর হন এবং মিলিটারির বিভিন্ন দায়িত্ব পালন করেন। চাকরি জীবনের শেষ দিকে তিনি সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রক বোর্ডের চেয়ারম্যান ছিলেন। দীর্ঘ 10 বছর কর্নেল পদে দায়িত্ব পালন করার পর 1966 সালের 15 ফেব্রুয়ারি তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তার একমাত্র অপরাধ ছিল তিনি বাঙালি। সুতরাং অন্যান্য বাঙালি অফিসাররা দ্রুত পদোন্নতি পেলেও তার ভাগ্যে তা আর জুটেনি। সৈনিক জীবনে উসমানী সবচেয়ে বেশি কৃতিত্বের পরিচয় দেন। তার নিজের জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন। তিনি চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা করেন। তাই তিনি সেনানিবাসে টাইগার গনি নামে পরিচিত ছিলেন। তার মধ্যে বিপ্লবী চেতনা, জাতিগতভাবে বর্ণ বৈষম্যের কারণে 6 দফার ভিত্তিতে সাহিত্য শাসনের দাবির প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আওয়ামী লীগের সাথে নিজেকে জড়িত করেছিলেন। তাই 1970 সালের জুলাই মাসে উসমানের রাজনীতিতে যোগদান করেন এবং একই বছর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তখন তিনি বাঙালি জাতীয়তাবাদকে সুদৃঢ় করার জন্য কাজ করেছিলেন। 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হলে অবসরপ্রাপ্ত কর্নেল এমএজি উসমানীকে মনোনীত করা হয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে। 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলালেক ও আম্রনায়ক নানুরকে মুজিবনগরে নবগঠিত বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করেন। ওই দিন কর্নেল উসমানী আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক রূপে দায়িত্বভার গ্রহণ করেন। উত্তাল ও তীব্র বেদনাদায়ক রাজনৈতিক সংঘাতের কারণে তৎকালীন পাকিস্তানের ক্ষমতাসীন সামরিক জান্তার চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি একটি নিয়মিত এবং গেরিলা সেনা সংগঠিত করেছিলেন। এই যুদ্ধের মধ্য দিয়ে কর্নেল এমএজি উসমানী একজন বিপ্লবী জেনারেল হিসাবে রূপান্তরিত হয়েছিলেন। দীর্ঘ 9 মাস উসমানী অক্লান্ত পরিশ্রম করে হানাদার পাকিস্তান বাহিনীকে দুর্বল করে তোলেন। অবশেষে পাকিস্তান বাহিনী 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থান লাভ করে। তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন এবং তার সক্রিয় নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়েছিল। আমাকে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হচ্ছে। আমি পরিশেষে এটুকুই বলবো যে এই মহান ব্যক্তি বঙ্গবীর জেনারেল এমএজি উসমানীকে নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে এবং এখানে আমরা 16 তারিখ সিলেটে একটি প্রোগ্রাম করেছি। উসমানী জাদুঘরে যে অবস্থা দেখেছি বর্তমান, উনি একজন গবেষক লেখক, এই জন্য ওনার বক্তব্য বড় হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমি স্টেজ থেকেও কয়েকজনকে দিব, আপনারা মনে কিছু নেবেন না, একটু ঘুরিয়ে নিয়ে আসছি। কারণ আরো একজন লম্বা বক্তা আছেন এখানে, লন্ডন থেকে এসেছেন, 18 তারিখ চলে যেতে চাইছিলেন লন্ডন, আমার অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য আছেন ইকবাল হোসেন চৌধুরী। উনি উসমানী সাহেবের খুব কাছের লোক ছিলেন, একটু বলবেন সংক্ষেপে। মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী। জনাব সভাপতি সাহেব এবং উপস্থিত রেসপেক্টেড গেস্ট, আমাকে সময় দেওয়া হয়েছে 5 মিনিট।
আমি চেষ্টা করবো বা আপনাদের মধ্যে বলবো। যুগে যুগে দেশে জন্মগ্রহণ করেন কিছু ক্ষণজন্মা মহাপুরুষ, তাদের জন্ম হয় শতাব্দীতে। বাংলাদেশে অনেকেই জন্ম নিয়েছেন, যেমন শেরে বাংলা, ফজলুল হক, ফসিল শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী। এদের মধ্যে বাঙালি জাতির সকল দুর্যোগময় সময়ে অকুতোভয় খানদানি জননায়ক উপমহাদেশের বিখ্যাত সংগ্রহবিদ জেনারেল উসমানী সমকালীন ইতিহাসে বাংলাদেশে তথা বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত হবেন, সেটা আমার ধারণা ভবিষ্যতে হতে পারে। মানুষের জীবন বৎসর দিয়ে গণনা করা হয় না, কর্ম দিয়েই গণনা করা হয়। তাহার কর্মজীবন অতিবাহিত করেছেন দেশ ও জাতির সেবায়, ত্যাগ করেছেন অনেক। বাংলাদেশের মানুষের কাছে জেনারেল উসমানী ছিলেন একটা প্রিয় নাম, একটি ইতিহাস। আমাদের বাঙালি জাতির মুক্তিযুদ্ধের দিনগুলোতে তিনি ছিলেন কিংবদন্তির মহানায়ক এবং স্বাধীনতাকামী অপেক্ষমান জনগণের কাছে ছিলেন আশার আলোকপত্রিকা। আজীবন গণতন্ত্রী উসমানী আমাদের জাতির ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত। সততা, ন্যায়পরায়ণতা, নীতিনিষ্ঠা, স্পষ্টবাদিতা, গণতান্ত্রিক মূল্যবোধের এবং নির্ভেজাল দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাহার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। তিনি ছিলেন একজন পরীক্ষিত জাতীয়তাবাদী। নীতি ও আদেশের প্রশ্নে তিনি ছিলেন স্পাত কঠিন। আচ্ছা, মুক্তিবাহিনীতে তার মুক্তিযুদ্ধে তার যে অবদান সেটা আমি বলতে যাচ্ছি না, অনেক তথ্য আছে, এটা এই সময়ের মধ্যে বলা যাবে না। তবে দু একটা কথা আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেনারেল উসমানী যদি নেতৃত্ব না দিতেন, বাংলাদেশ হয়তো স্বাধীন হয়ে যেত, কিন্তু অঙ্গরাজ্য হিসাবে স্বাধীন। তো যাহার কারণে ওনার কারণে অঙ্গরাজ্য হয় নাই। বাংলাদেশের যে তখনকার সরকার ছিলেন, সরকারের সাথে তার অনেক দিক দিয়ে ভিন্নমত ছিল এবং বাংলাদেশ সরকার এটা বলা উচিত এবং জানা উচিত। বাংলাদেশ সরকার চেয়েছিলেন পাকিস্তানের সাথে কথা বলতে, যাতে কনফেডারেশন করে দিয়ে আসতে পারে। যেমন উসমানী এটা প্রতিবাদ করেছে, সেটা দলিল আছে টাইমসে, লন্ডন টাইমস, 4 অগাস্ট 1971, প্লেয়ার হোলিংওয়ার্থ রিপোর্ট। তো চ্যালেঞ্জ করলে এটা আমি দেখে দিতে পারবো। তাছাড়া আমরা যতটুকু জেনেছি, বাংলাদেশ যে স্বাধীন হলো, স্বাধীনতার সময় কেন ওনার কাছে সারেন্ডার করা হলো না, সে ব্যাপারে তিনি বলেছেন যে দুই দেশের, ভারতীয় ও বাংলাদেশের সরকার চাইতেন না শস্য কারণে যে বাংলাদেশের সর্বাধিনায়কের কাছে আত্মসমর্পণ করা হোক। সেখানে কনস্পিরেসি ছিল, অনেক কথা আছে, বলে যাবে না, এখন টাইম নেই। তো আমি আপনাদেরকে আরেকটা বলছি যে তিনি ছিলেন রাজনীতিতে একজন ব্যতিক্রম ধর্মের রাজনীতিবিদ। যেমন বাংলাদেশের রাজনীতিতে তিনি যখন ওনার সময় ছিল 12 বছর, এই 12 বছর যে সময় পেয়েছিলেন, তিনি পদ্ধতিগত ভাবে একটা পরিষ্কার দর্শন নিয়ে রাজনীতিতে নেমেছিলেন, সেটা ছিল ইগালিটেরিয়ান সোসাইটি ফ্রি ফ্রম এক্সপ্লয়টেশন। তিনি সেটার জন্য এই সরকার কিভাবে হবে, এটার জন্য উনি 1978 সালে তিনি একটা ভাষণ দিয়েছিলেন টিএসসিতে। আমরা এই শতাব্দীতে কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই, এবং সেখানে তিনি ফার্স্ট 5 ইয়ার, সেকেন্ড 5 ইয়ার, থার্ড 5 ইয়ার, ফোর্থ 5 ইয়ার প্ল্যান পরিষ্কারভাবে দিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন বাংলার সাধারণ মানুষের পরিবর্তন। আর রাজনীতি সম্বন্ধে আমার জানা মতে আমাদের বিগত বছরে রাজনীতির ময়দানে কেহ একটা ডেফিনেশন ক্লিয়ার দেন নেই। তো জেনারেল উসমানী এটা একটা ডেফিনেশন দিয়েছিলেন, তিনি রাজনীতি বলতে কি বোঝেন।
তিনি বলছিলেন রাজনীতির মারফত নয়, জাতির আর্থসামাজিক সমস্যা মূল্যায়ন, বৈজ্ঞানিক মূল্যায়ন করে জনতার সমর্থন আদায়ে রাজনীতির লক্ষ্য হতো। এটা তিনি পরিষ্কার বলেছিলেন, এইভাবেই তিনি কাজ করে গেছেন যতদিনই কাজ করেছেন। তারপর আপনার আরেকটা কথা আমার বলা জরুরি, যে জাতীয়তাবাদ একটা কথা ভেরি ইম্পর্টেন্ট। 1972 সালে সংবিধানে উনি বলেছিলেন পরিষ্কার একটা বক্তব্য সংশোধনী প্রস্তাবে, যে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক অশ্রু ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছেন, সেই বাঙালি জাতির আত্মপরিচয় হবে বাঙালি জাতীয়। এটা ক্লিয়ার করে বলা হয়েছে এবং সেটাই ছিল কনস্টিটিউশনে। বাংলাদেশি জাতীয়তাবাদের জেনারেল উসমানী বিশ্বাস করতেন না, আমরা জেনারেল উসমানী আর নাই, তিনি রেখে গেছেন আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তগুলো যদি আমরা আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে পারি, তাইলে আগামী প্রজন্ম হয়তো তাকে ফলো করবে, আর ফলো করলে জাতির উন্নতি হবে। আমরা কি করেছি বিগত 50 বছরে? আমাদের একটা সরকার আসে নাই যারা জাতির ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। যারা এসেছেন যারা সবার স্বার্থ, দলীয় স্বার্থ, ব্যক্তি কি আশা করবেন? জাতির কাছে কি আশা করবেন? আমাদের আগ্রহী প্রজন্মকে কি দেবেন? এর জন্য আমাদের ওই রাজনীতিবিদরা আর যারা আছেন ঐতিহাসিক ইন্টেলেকচুয়াল, তাদের চিন্তা করতে হবে জাতিকে কিছু দেওয়ার জন্য। শুধু নিজের স্বার্থ দেখলে হবে না, জেনারেল উসমানী স্বার্থহীন ছিলেন। তো আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রতিষ্ঠাতা সেক্রেটারি উসমানী ফাউন্ডেশন লন্ডন। এনার বলার অনেক কথা, কিন্তু সব কথা শোনার আমাদের সময় নেই। আমরা আগামীতে কোনো সহজ সময় থাকলে আমরা অবশ্যই ওনার কথা শুনবো। আমাদের বক্তব্য সবাইকে আমার বিনীত অনুরোধ একটু ছোট করবেন। আমি একটু মঞ্চ থেকে না, এক দুজন আমার সামনে থেকে দিতে চাচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন সিআইডি ডিআইজি জনাব হারুনুর রশিদ, হাজার